প্রিয় ভিউয়ার্স, এনে স্টাডি পয়েন্ট চট্টগ্রাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকেও আমি ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওটি হচ্ছে আজকের আমার ধারাবাহিক বয়েসের উপর নির্ভর করে তৃতীয়তম অর্থাৎ 3তম পর্ব অর্থাৎ বয়েস সেন্সের যে আমি প্রাথমিক ধারণা প্রথম 2 পর্বে দিয়েছিলাম। আজকে আমি সরাসরি ভয়েস সেন্সে চলে যাব, অর্থাৎ একটি অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে ফেসিভ করা যায়। তো আমি প্রিয় ভিউয়ার্স, আমি বারবারই আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, আমার চ্যানেলটি কেউ এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকুন। আমিও আপনাদের পাশে থাকবো এবং চেষ্টা করব ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদের উপকারে আসার জন্য। তো আমি শুরু করতে যাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত ক্লাসটি। আজকের ক্লাসটি হচ্ছে ভয়েস সেন্স। প্রিয় ভিউয়ার্স, অ্যাক্টিভ টু ফেসিভ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা কিভাবে ফেসিভ করতে পারি। আমরা এতদিন যে টেন্সের আমি যে কতগুলো পর্ব করেছি, বিরাট বিরাট পর্ব করেছি, আমার পর্বগুলো দেখবেন তাহলে টেন্স সম্পর্কে ভালো একটা ধারণা হবে। এখন এই টেন্সগুলো আমরা করেছি অ্যাক্টিভ ভয়েসের উপর নির্ভর করে। অ্যাক্টিভ ভয়েসের ভিত্তিতে তাদের গঠন আমরা প্রদর্শন করেছি। আজকে শুরু করব প্যাসিভ ভয়েসের উপর, সেই টেন্সের গঠনগুলো কি হয় এবং একটা প্যাসিভ ভয়েস কিভাবে করা যায় অ্যাক্টিভ থেকে। তো প্রিয় ভিউয়ার্স, আমি প্রথমে নিয়েছি টেন্সের ভিত্তিতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো কোনো বাক্য যেহেতু টেন্সের বাইরে নয়, তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ধরে আজকে আমি ভয়েস শেষ করব অ্যাক্টিভ টু প্যাসিভ। তো লেটস গো। তাহলে প্রথমে আসবে সাবজেক্ট। কোন সাবজেক্ট? ওই যে অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট ছিল সে এখন প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভের গঠনটা আমরা তুলে ধরলাম। এরপরে ওই যে 2 নাম্বার রুলসে বলা হয়েছিল অক্সিলিয়ারি ভার্ব বসবে। এই যে অক্সিলিয়ারি ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য বরাদ্দ এম ইজ আর, কিন্তু অ্যাক্টিভ ভয়েসে কিন্তু আমরা এম ইজ আর অক্সিলিয়ারি ভার্বগুলো দেখি না, সেখানে ডু অথবা ডাস প্রয়োজন বোধে আনতে হয় অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। কিন্তু এখন এম ইজ আর বসবে কোথায়? প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভে। এরপরে 3 নাম্বার রুলসে বলা হয়েছিল ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের ফি ফর্ম হবে। এখানেও ভার্বের ফি ফর্ম হলো অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল। তো আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপলগুলো একটু গ্রামার বই থেকে আমরা দেখে নিব। সবশেষে কি বসবে? এই ডট ডট দেওয়ার মানে হচ্ছে এখানে আরো কিছু শব্দ থাকলে আমরা পর্যায়ক্রমে ওখানে বসাবো। এরপরে সবশেষে বাই বসবে। বাইয়ের পরে অবজেক্ট। কোন অবজেক্ট? যেটা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ছিল সেটা এখন প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। এখন এখানে এম ইজ আর বসবে যে কি অনুসারে? ওই যে নতুন সাবজেক্ট অনুসারে বলা হয়েছিল রুলসে। যারা এই সম্পর্কে অবগত নয়, আমার সে পূর্বের ভয়েসের উপর 2টি পর্ব আমি করেছি, সেই 1-2 পর্বগুলো দেখার জন্য আহ্বান জানাচ্ছি। সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর এর ব্যবহার নিয়েও আমি আলোচনা করেছি। সেই পর্বগুলো আমি ডেসক্রিপশন বক্সের, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, আপনারা লিঙ্কে ঢুকে সে সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবেন। এখন ধারাবাহিকভাবে আমি উদাহরণে চলে যাচ্ছি। অ্যাসারেটিভ সেন্টেন্সের ভিত্তিতে আমরা এখন অ্যাসারেটিভ সেন্টেন্স আর ইন্টারগেটিভ এই দুটা একসাথে আলোচনা করব। তো অ্যাসারেটিভ সেন্টেন্সের আমি একটা অ্যাক্টিভ ভয়েস নিলাম, সেটা প্রেজেন্ট ইনডেফিনিটের উপর। হি রিডস এ বুক। সে বই পড়ে, যেটার বাংলা অনুবাদ হচ্ছে সে বই পড়ে। হি রিডস এ বুক। এখন আমি এটাকে প্যাসিভ করতে যাব। তখন কি করতে হবে? ওই যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এখন এটা কিভাবে অবজেক্ট হলো, কেমন হলো, এটা একটু আমি আলোচনা করি। অবজেক্ট সাধারণত কি বা কাকে
কি কাকে কাদেরকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। সেটা আমি পার্সন সম্পর্কে আলোচনা করতে গিয়ে ওখানেও বলেছি, আমার পার্সনের পর্বগুলো দেখার অনুরোধ করছি। তাহলে কি পড়ছি? বই, সেজন্য এটা অবজেক্ট হয়ে গেল। আরেকটা কথা খেয়াল রাখতে হবে যে অবজেক্ট সাধারণত এর আগে এর জন্য এর আগে প্রিপোজিশন বসবে না। হয়তো অনেকগুলো প্রিপোজিশন আছে যেটা পূর্ববর্তী ওয়ার্ডের জন্য বসেছে, কিন্তু এই নাউন বা প্রনাউনের জন্য বসেনি। তখন আমরা অবশ্যই এটা অবজেক্ট হিসেবে ধরে নিতে পারি। এগুলো বোঝার কতগুলো কৌশল। এই অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম। এখন কথা হচ্ছে এখানে চেহারা পরিবর্তন হলো না। আমি আগের পর্বগুলোতে বলেছি নাউন সাবজেক্ট হোক অবজেক্ট হোক এর ধরন আকার আকৃতির চেহারার কোনো পরিবর্তন নেই। এবুক অবজেক্ট ছিল, এবুক যখন সাবজেক্ট হলো তখনও এবুক। তার মানে এটাই এখন নতুন সাবজেক্ট। আমাকে সাবজেক্ট বিবেচনা করতে হবে, এটা এই সাবজেক্ট বসালাম। এরপরে আমি স্যার, তো এবুক এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেজন্য আমরা ইজ বসালাম। এখন এরপরে এই থার্ড পারসন সিঙ্গুলার সেজন্য ইজ বসলো। এরপর আসলাম বার্বের ফিফি। তো এখন আমাকে খুঁজতে হবে যে এখানে বার্ব কোনটা, মেইন বার্ব। এই বার্ব হচ্ছে রিডস। এখন এর ফিফি ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল হবে, রিড এর ফার্স্ট পার্টিসিপল এই আরি এডি। এটার উচ্চারণ ফার্স্ট পার্টিসিপল হলে উচ্চারণটা হয়ে যায় রেড। সাধারণত আমরা এইভাবে উচ্চারণ করি রেড। তাহলে এই যে আর এখানে এস বা ইয়েসটা আর হবে না, যেহেতু ওই যে এস বা ইয়েস কখন হয়েছিল? থার্ড পারসন সিঙ্গুলার ছিল সাবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইয়েস বসে। তো এখন যেহেতু এই নিয়মটা অক্সিলিয়ারি ভার্বের জন্য ব্যবহৃত হয়ে গেছে, ওই যে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ইজ বসিয়েছি, এখন আর ওই নিয়মটা মেইন ভার্বের সাথে অ্যাপ্লাই হবে না। তার মানে এই নিয়মটা থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসেছে, সেজন্য আমরা আর মূল ভার্বের শেষে এস বাই এসটা বসালাম না। এখানে এস বাই এস বসালে এটা তো আর ফার্স্ট পার্টিসিপলই হবে না, তবু বলার খাতিরে বললাম। কারণ ফার্স্ট পার্টিসিপলে কোনো এস বাই এসের সেই নিয়মটা বলবৎ থাকবে না। এখন ওই যে এরপরে বললাম ডট ডট, তার মানে যা আছে তা বসবে। তো যা আছে মানে আমি দেখলাম যে অবজেক্ট সাবজেক্ট হলো, মূল ভার্ব বসলো, এখানে আর কিছু দেখলাম না। এখানে একটা সাবজেক্ট দেখলাম যেটা পরবর্তীতে অবজেক্ট হয়ে যাবে। তো এখানে তো আর কিছু নাই, কিছু থাকলে বসাতাম। এখন যেহেতু কিছু নাই, সর্বশেষ ওই যে আমি বাই বসালাম। তো বাই বসানোর পরে কি করব? ওই যে আমি যেই সাবজেক্ট বলেছিলাম অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, এখন সে হয়ে যাবে অবজেক্টিভ রূপ ধারণ করবে। এই হিটা হি এর অবজেক্টিভ রূপ হিম। সে সম্পর্কে আমার পার্সন আর যথাযথ আলোচনা করেছি, সেই ভিডিওগুলো আবারও বারবার আহ্বান করছি, সেই ভিডিওগুলো দেখবেন। এখন এই যে এই হিটা হিম হয়ে গেল অবজেক্টের জায়গায়। প্রনাউন হলে সাবজেক্ট অবজেক্টের চেহারা ভিন্ন হয়, নাউন হলে সাবজেক্ট অবজেক্ট সেম থাকে, কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। কিন্তু যেহেতু এখানে আমরা কি বসিয়েছি, এই যে প্রনাউন হিটা, সেজন্য এর চেহারা পরিবর্তন হয়ে অবজেক্ট হয়ে হিম হয়ে গেল। একইভাবে হিটা যদি অবজেক্ট হয়, এটা সাবজেক্ট হলে হি হয়ে যাবে। যদি এখানে বসতো, এখানে হিম থাকতো, এখানে হি হয়ে যেত। এখন একটা মজার ব্যাপার হচ্ছে প্যাসিভ ভয়েসটার আমরা অনুবাদ কিভাবে করব, এই বিষয়টা আমাদেরকে বেশি জরুরি জানাটা, সেজন্য আমি খেয়াল করার জন্য অনুরোধ করছি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা চলে যাই এর অনুবাদটা কি হবে। A book is read by him। তাহলে এখানে আমরা একটা ফুল স্টপ দিলাম। তাহলে এই যে এটার অর্থ প্রকাশ করার জন্য সব প্যাসিভ ভয়েসের অর্থটা এমন হবে, প্রথমে বাইয়ের পরে যে অবজেক্টটা আছে তার অনুবাদটা আগে হয়ে যাবে। এই বাই হিম, তাকে দ্বারা, এখানে তাকে দ্বারা না বলে এখানে পসেসিভ আকারে উচ্চারণ করতে হবে। বাইয়ের পরে অর্থাৎ সাধারণত কোনো প্রিপোজিশনের পরে কোনো যে অবজেক্টিভ রূপ থাকলে তখন এটার অর্থটা কিন্তু পসেসিভ আকারে হয়ে যায়।
যেমন বাই হিম তাকে দ্বারা নয় তার দ্বারা, তারপরে বাই মি আমাকে দ্বারা নয় আমার দ্বারা, ফর মি আমাকে জন্য না আমার জন্য, এরকম পসেসিভ হয়ে যাবে আমার তোমার তার তাদের, এটার উত্তর উচ্চারণ আগে হয়ে যাবে তার দ্বারা। এরপরে আমরা উচ্চারণ করব অর্থাৎ বাংলায় অনুবাদ করব ধারাবাহিকভাবে এই প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা বই। তার মানে এটা প্রথমে আসবে বাইয়ের পরে অবজেক্টটা, তারপর দ্বিতীয়তে আসবে সাবজেক্ট। তাহলে তার দ্বারা একটি বই অথবা বই। এরপরে মজার বিষয় হচ্ছে সব সময় মেইন ভার্বটার উচ্চারণ হবে যে মূলটা উচ্চারণ হবে, মূলের অর্থটা উচ্চারণ হবে। মূলের অর্থ বলতে যেমন আমরা খাই খাচ্ছি খেয়েছি, এগুলোর মূলটা কি? খাওয়া। ধরেছি ধরেছি ধরলাম ধরবো, এটার মূলটি ধরা। পড়েছি পড়েছিলাম পড়ব, এর মূল হচ্ছে পড়া। মারবো মেরেছিলাম মেরেছি, এটার মূল হচ্ছে মারা। এই যে এগুলো কোথায় পাবো আমরা? এই যে স্ট্রং ভার্ব উইক ভার্ব যে তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ফি যাকে বলি, যেমন প্রেজেন্ট ফর্মে আছে গো যাওয়া, এখানে এর ফার্স্ট ফর্ম হয়ে যায় ওয়েন্ট, ফার্স্ট পার্টিসিপল হয়ে যায় গন। এই যে গ্রামারে আমরা দেখতে পাবো এর পাশে বাংলা একটা উচ্চারণ লেখা আছে, বাংলা একটা অনুবাদ লেখা আছে গো এর পাশে যাওয়া, এটা দেখা যাবে। একইভাবে ইট দেখা যাবে ওখানে খাওয়া। এগুলোই আমি বোঝাতে চাচ্ছি, এগুলোই মূল। অর্থাৎ প্যাসিভ ভয়েসে যখন আমরা ভার্বের উচ্চারণ করব তখন আমরা মূলটা ধরে উচ্চারণ করব। তাহলে এখানে রিট আছে, রিটের মূল হচ্ছে পড়া। যদি ইট থাকতো খাওয়া। তারপরে একইভাবে দড়ি যদি ক্যাচ ধরা, তাহলে আবার যদি আমরা এই যে মারা বিট প্রহার করা সেটা থাকে, তাহলে মারা, এই শব্দগুলো ব্যবহার করা, অর্থাৎ মূলটা ব্যবহার হবে। তাহলে আমি ব্যবহার করলাম প্রথমে তার দ্বারা, অবজেক্ট আগে উচ্চারণ হলো, তারপরে সাবজেক্ট বই উচ্চারণ হলো, তারপরে মূল ভাবটার মূল উচ্চারণ হলো। এরপরে একদম আর অন্যান্য প্যাসিভের ক্ষেত্রে একইভাবে সেম ভাবে উচ্চারিত হবে। এখন সেম ভাবে উচ্চারণ হলে কথা হচ্ছে আমি টেন্স কিভাবে বুঝবো, সেই টেন্সটা বোঝার বড় উপায় হচ্ছে এর পরবর্তীতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায় হয় বা পার্সনের ক্ষেত্রে হই, ফার্স্ট পার্সন যদি হই তাহলে হয় বলা যায় না, হই, আমি হই, সে হয়, এভাবে। তাহলে একটা হয় বা হই শব্দ উচ্চারণ হবে, অর্থাৎ হয় বা হই বা হও, তুমি হও, তোমরা হও, এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ করার সময় সর্বশেষ এটা উচ্চারিত হবে, অর্থাৎ মূল ভার্বের পরে। প্রত্যেক টেন্সে এই পর্যন্ত ঠিক থাকবে, এখানে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা আমি বলবো কিভাবে হয় পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন। একইভাবে আমি আর একটা উদাহরণ নিয়ে আসলাম, সেটা হচ্ছে ডু ইউ মেক বাস্কেট, তুমি কি জুড়ি তৈরি করো। তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন করা হয়েছে ইন্টারোগেটিভ, অর্থাৎ ইন্টারোগেটিভ হলে আমরা এটার প্যাসিভ ভয়েস কিভাবে করব। তাহলে এখানে একই সিস্টেম, এখানে কোনো এত ব্যতিক্রম নাই। ওই যে ইন্টারোগেটিভ করার সময় আমরা শুধু অক্সিলারি একটা সাবজেক্টের কোথায় নিয়ে যাব, পূর্বে নিয়ে যাব, এই সেম বিষয়। তাহলে এখন আসি, এখন সেজন্য সরি আমার এখানে একটা রং হয়েছে, এই অক্সিলারি ভার্ব বলে ইন্টারোগেটিভ বেলায় অক্সিলারি ভার্ব আগে চলে আসবে। তাহলে অক্সিলারি ভার্বটা কে অনুসারে বসবে, কার মতে বসবে? এই যে নতুন যেই অবজেক্টটা দেখলাম, এই যে অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটা দেখলাম, এটা নতুন সাবজেক্ট হবে প্যাসিভে গিয়ে। এই নতুন সাবজেক্টটা অনুসারে অর্থাৎ বাস্কেট অনুসারে আমাকে অক্সিলারি ভার্ব এম ইজ আর বসাতে হবে। সেটা কিন্তু ওই বাস্কেট নামক সাবজেক্টটার আগে বসাতে হবে। তার মানে ইন্টারোগেটিভের বেলায় অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসবে, সোজা কথা। তাহলে বাস্কেটের জন্য এটা থার্ড পারসন সিঙ্গুলার, আমরা আর দিলাম, সরি বাস্কেটস আর থার্ড পারসন প্লুরাল। এই বাস্কেটটা আমরা সাবজেক্ট বানাবো,
এই এখন অক্সিলিয়ারি ভার্বের পরে বসলো বাস্কেটস, থার্ড পারসন প্লুরাল, সেজন্য আর বসলো। ও যে আমরা অবজেক্টটা সাবজেক্ট হবে ঠিক, এটা লেখার আগে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব লিখে ফেলতে হবে, কিন্তু চিন্তায় আনতে হবে যে ওই যে নতুন সাবজেক্টটা অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা প্যাসিভ ভয়েসে এখন সাবজেক্ট হবে, সেটা নাম্বার কি পারসন কি সেটা বিবেচনা রেখে আমাকে আগে এটা বসানোর আগে অক্সিলিয়ারি ভার্ব বসিয়ে ফেলতে হবে। তাহলে বাস্কেট থার্ড পারসন প্লুরাল হলে আর বসিয়ে দিলাম। এরপরে অবজেক্টটা সাবজেক্ট হলো। এরপরে ওই যে মূল ভার্বের যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আগে চলে গেছে, সিরিয়ালে ভার্বের ফিফি, তাহলে মেকের ফার্স্ট পার্টিসিপল মেড। এরপরে সবশেষে আর কিছু যেহেতু দেখা যাচ্ছে না, ওই সবশেষে বাই, ওই অবজেক্টটা সাবজেক্টটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। এটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। এখানে কথা হচ্ছে সেকেন্ড পারসনের সাবজেক্ট যে অবজেক্টের রূপে কে, তার মানে সাবজেক্টে গিয়ে ইউ, অবজেক্টে গিয়ে ইউ, তাহলে ইউ ঠিক রয়ে গেল কোনো পরিবর্তন ছাড়া। এখন আমি এটার অর্থ অনুবাদ করব বাংলায়। ওই যে বলেছিলাম অবজেক্টটা বাইয়ের পরে অবজেক্টটা বাই সহ আগে উচ্চারণ করতে হবে। বাই ইউ, তোমার দ্বারা, ওই যে পজিটিভ, তোমাকে দ্বারা না, তোমার দ্বারা। তারপরে ওই যে সাবজেক্টটা উচ্চারণ করতে হবে বলেছিলাম সিরিয়ালে, এই বাস্কেট জুড়ি, তারপর তোমার দ্বারা জুড়ি। এরপরে ওই যে মূল ভার্বটার মূল উচ্চারণ করতে হবে। মেডটা এসেছে মেক থেকে, মেকের অর্থ হচ্ছে তৈরি করা। ওই যে তৈরি করাটা হয়েছিল, তৈরি করেছিল হবে না, তৈরি করতে হবে না, অন্য কিছু হবে না, তৈরি করা। অর্থাৎ এই যে বেস মূল উচ্চারণটা হবে, বেস উচ্চারণটা হবে, তাহলে তৈরি করা। এরপরে হবে যে কি, ওই যে প্রেজেন্ট ইনডেফিনিটে হয়, আর আপনার যদি সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় হই, তারপরে সেকেন্ড পারসন হলে হও। তাহলে এই যে এখানে এটা যেহেতু তোমার দ্বারা জুড়ি তৈরি করা হয়, এখানে আমরা যদি সেকেন্ড পারসন হইও, এখানে হও কি এটা আসলে হবে না, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে জুড়ি, এখানে তোমার এটা এখন সাবজেক্ট নয়, সেজন্য এখানে হবে না, হও হবে না, হয় অর্থাৎ থার্ড পারসন, তার মানে থার্ড পারসনের জন্য হই। এই এখানে বাস্কেট সাবজেক্টটা থার্ড পারসন, সেজন্য হয়, এই শব্দটা লিখতে হবে। আমি আবারও বলছি, যদি থার্ড পারসন হয় এটা বলতে হবে থার্ড পারসনের জন্য, আর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় হই, আর সেকেন্ড পারসন হলে হও। তাহলে এখানে জুরি যেহেতু থার্ড পারসন, সেজন্য হয়। ওই প্রশ্ন করেছে একটা শুধু, কি শব্দটা আমরা লিখে দিব, কর স্বীকার কি, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তাহলে আমরা এইভাবে ইন্টারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার এই রুলস, সব ইন্টারেটিভ এরকম, শুধু আমাকে অক্সিলিয়ারি ভার্বের ধারণাটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা আজকে আসলে আলোচনা করার চেষ্টা করেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা প্রেজেন্ট ইনডেফিনিটের উপর, অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারেটিভ সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্স আমরা একটু দেখে নিই, এটার একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিতে পারি, কি হিসেবে আমরা পরবর্তীতে এগুলো হয়তো দেখতে পারি। তাহলে এই যে আমরা আজকে আলোচনা করেছি অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে প্যাসিভ করা যায় প্রেজেন্ট ইনডেফিনিটের ভিত্তিতে, আমি আরও আলোচনা নিয়ে আসব। সেই পর্যন্ত আগামী পর্বের জন্য সবাই প্রস্তুত থাকেন এবং আমাকেও দোয়া করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।